সকালে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি। নিরাপত্তা জোরদার, সড়কে নিয়ন্ত্রণ হবে যান চলাচল। বিজয় দিবস উদযাপনে প্রস্তুত স্মৃতিসৌধ, সাজানো হয়েছে বর্ণিল সাজে, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। পঞ্চাশ বছরের যোগাযোগ খাতের সাফল্য, নিজস্ব ব্যবস্থাপনাতেই হচ্ছে পদ্মা সেতু সহ সব মেগা প্রকল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেঘলাকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, অভিযুক্ত স্বামী শাওন আটক। এবং ঢাকা দক্ষিণ সিটিতে টোলের নামে 25 স্পটে নীরব চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি বিস্তারিত খবর। 3 দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার এই সফরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট এবং অমীমাংসিত নানা দিক নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারতের রাষ্ট্রপতির সফর উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে বুধবার সকালে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই রাষ্ট্রীয় সফরে ভারতের ফার্স্ট লেডি, শিক্ষা প্রতিমন্ত্রী, 2 জন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিব সহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারাও আসবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রামনাথ কোবিন্দকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সফরের প্রথম দিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের রাষ্ট্রপতি। এরপরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন সোনারগাঁও হোটেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী। পরে সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনের সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় ভারতের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি T-55 ট্যাঙ্ক এবং একটি MiG-29 যুদ্ধ বিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে উপহার হিসাবে প্রদান করবেন। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ড ও সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি। সৌজন্য হলেও ভারতের রাষ্ট্রপতির এ সফরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ এবং ভারতের যখনই আমরা সাক্ষাৎ হয়, আমাদের সব ধরনের সমস্যাই আমরা আলোচনা করি। আর এটা যদিও এটি কাটিসি আপনার বিশেষ আয়োজনে উনি আসতেছেন, তবুও মনে করা হয় যে আমরা আমাদের ইস্যুগুলো ভারতের সাথে খোলামেলা আলোচনা করব। সফরের শেষ দিন শুক্রবার রমনা কালী মন্দির পরিদর্শন শেষে দুপুরেই দিল্লি ফিরে যাবেন রামনাথ কোবিন্দ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের রাষ্ট্রপতি ঢাকা সফর নিয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন সেখান থেকে যে খবর পেয়েছেন যে আসলে ঠিক কখন ভারতের রাষ্ট্রপতি ঢাকায় নামতে পারে, এই বিষয়ে আপনার কাছে আর বিস্তারিত কি তথ্য রয়েছে? দেখুন, যে প্রতিবেদনে যেটি উল্লেখ করা হয়েছে, পাশাপাশি আমাদেরকে সরকারি তরফ থেকে যে তথ্য জানানো হয়েছে সে অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10:30টায় অবতরণ করার কথা রয়েছে এবং সে অনুযায়ী কিন্তু এখানে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। অর্থাৎ তিনি নামার পর রীতি অনুযায়ী তাকে এখানে গার্ড অব অনার দেওয়া হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রেমিসেসে সেই আয়োজন করা হয়েছে এবং তাকে রিসিভ করবেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার পরপরই কিন্তু তাকে যে এখানে গার্ড অব অনার দেওয়া হবে, এর পরপরই তিনি চলে যাবেন জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং এর পরপর আর যেসব আজকের যে কর্মসূচিগুলো রয়েছে, অর্থাৎ ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তিনি যাবেন এবং পরবর্তীতে তিনি হোটেলে অবস্থান করার পর সন্ধ্যায় তার আরেকটি কর্মসূচি রয়েছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি
বঙ্গভবনে যাবেন এবং সেখানে আরও অনুষ্ঠান রয়েছে। আজকের কর্মসূচি যেগুলো রয়েছে সে অনুযায়ী কিন্তু সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করে রাখা হয়েছে। পরের দিন তো তার আরও অর্থাৎ বিজয়ের যে সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তীর যে আয়োজন অর্থাৎ আন্তর্জাতিক বা বিশেষ যে একটি কুচকাওয়াজ আয়োজন করা হয়েছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে, সেখানেও কিন্তু তিনি উপস্থিত থাকবেন এবং পরবর্তীতে বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় যে কর্মসূচি আছে অর্থাৎ বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ দুইটির আয়োজনে যে কর্মসূচি, সেখানেও কিন্তু ভারতের রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা রয়েছে। তো আমরা আজকে দেখলাম যে বিমানবন্দরে আসার পথে যে রাজধানীর প্রধান সড়কগুলো আছে অর্থাৎ যে সড়কগুলো দিয়ে ভারতের রাষ্ট্রপতির যাওয়ার সম্ভাবনা আছে সবগুলো সড়কেই কিন্তু ভারত এবং বাংলাদেশের পতাকায় সুসজ্জিত করা হয়েছে এবং কোথাও কোথাও আমরা দেখেছি আমাদের রাষ্ট্রপতি এবং ভারতের রাষ্ট্রপতির প্রতিকৃতিও বিভিন্ন জায়গায় সাজানো রয়েছে। তো এখানে বিমানবন্দরের যে আয়োজন সে আয়োজন কিন্তু চূড়ান্ত। এখন অপেক্ষা ভারতের রাষ্ট্রপতির অবতরণের এবং এর আগে আগেই কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ এখানে এসে পৌঁছাবেন ভারতের মাননীয় রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়ার জন্য। রামনাথ কোবিন্দ প্রেসিডেন্ট হওয়ার পর এটি কিন্তু তার প্রথম বাংলাদেশ সফর। এর আগে যে রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, তিনিও কিন্তু বাংলাদেশ সফরে এসেছেন। তো এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফরের এ পর্যায়ের শেষ খবর। আমরা অপেক্ষা আছি এবং আমরা নিশ্চিত যে তিনি আসার আগে আমরা আরও তথ্য পাবো, সেসব তথ্য তখন আমরা জানাতে পারবো। শাহাদাত স্বপন জানাচ্ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও ভারতের রাষ্ট্রপতি সফরের জন্য আজ থেকে রাজধানীতে থাকবে 4 স্তরের নিরাপত্তা। তাই কিছু সড়কে যান চলাচল থাকবে নিয়ন্ত্রিত। মঙ্গলবার ডিএমপি কমিশনার জানান, এইচএসসি পরীক্ষার্থীরা সময় নিয়ে বাসা থেকে বের হলে কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হবে না। মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হয়েছে 3 দিনের অনুষ্ঠান। তারই প্রস্তুতি চলছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। একই সাথে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতের রাষ্ট্রপতি সফর ও অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নগরের বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। স্পেসিফিক কোনো থ্রেট নাই। আমরা এই জঙ্গি তৎপরতার ব্যাপারে আমরা কখনোই আসলে নিশ্চিত হতে পারি না এবং একেবারে নিশ্চিত করে বলতে পারি না যে আমরা নিরাপদ আছি, কারণ তারা সবসময় তৎপর থাকে। যে কোনো সুযোগ পেলেই তারা সবল দেওয়ার চেষ্টা করে। এটি মাথায় রাখা হচ্ছে নিরাপত্তা প্ল্যান সাজানোর সময়। এদিকে অনুষ্ঠান উপলক্ষে ভিভিআইপি চলাচল নির্বিঘ্ন করতে সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী, গণভবন ক্রসিং ও আসাদ গেট সহ বেশ কিছু জায়গায় যান চলাচল সীমাবদ্ধ করা হবে। তাই এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। শিক্ষার্থী ভাই বোনদের, তাদের অভিভাবকদের অনুরোধ করব একটু সময় হাতে নিয়ে যেন তারা দয়া করে পরীক্ষা সেন্টারে জন্য স্টার্ট করেন, শুরু করেন। আর যদি কোথাও মনে করেন যদি আটকিয়ে গেছেন, সাথে সাথে যেন আমাদের 999 ফোন করেন, তাহলে আমরা পুলিশ আমাদের গাড়ি দিয়ে তাদের আমরা পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। জাতীয় সংসদ ভবন ও প্যারেড গ্রাউন্ডে যে সকল দর্শনার্থীরা আসবেন তাদের স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসের সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরই মধ্যে স্মৃতিসৌধ এলাকা সাজানো হয়েছে নতুন সাজে। ধোয়া মোছা সহ সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগের কর্মীরা। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার পাশাপাশি বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় পুরো জাতি। লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় এবারও মুখর হয়ে উঠবে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। বরাবরের মতো সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগের কর্মীরা। টানা 15 দিনের পরিশ্রমে পুরো এলাকা পেয়েছে নতুন রূপ। ধোয়া মোছার পাশাপাশি বাহারি ফুলে ঢেকে দেওয়া হয়েছে বেদির সবুজ চত্বর। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন কাজ এবং লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়া শেষ হয়েছে। পুলিশের পক্ষ থেকে অন্যবারের তুলনায় এবার নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্থানে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। সাদা পোশাকে, ইউনিফর্মে শুরু থেকে নানান ধরনের ডিপ্লয়মেন্ট আমাদের আছে, এখনও আছে এবং 16 ডিসেম্বরও থাকবে। কোথাও কোথাও আমাদের ওয়াচ টাওয়ারও থাকবে, সিসি ক্যামেরা থাকবে, সকল ধরনের। সর্বোপরি কথা হচ্ছে আমাদের যে ধরনের ব্যবস্থা আমাদের গ্রহণ করা প্রয়োজন, সকল ধরনের আমরা ব্যবস্থা গ্রহণ করব। 16 ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারের বিজয় দিবসে কোটি টাকার ফুল বিক্রির আশা গোলাপগ্রাম খ্যাত সাভারের বিরুলিয়ার ফুল চাষিদের। এরই মধ্যে রাজধানীর শাহবাগ, আগারগাঁও সহ বেশ কিছু জায়গায় লাখ টাকার ফুল সরবরাহ করেছেন তারা। চাষিরা বলছেন এই বছরে ফুলের চাহিদা বেশি, তার সাথে তুলনামূলক দর বেশ চড়া। করোনায় গত বছর লোকসান পুষিয়ে ওঠার আশা চাষিদের। সাভার উপজেলার বিরুলিয়ার শ্যামপুর গ্রাম। এ গ্রামের আঁকাবাঁকা পথ গিয়ে মিশেছে গোলাপের রাজ্যে। পথের দুপাশে গোলাপের বিস্তীর্ণ বাগান। গোলাপের সাথে মাঝে মধ্যে আছে কিছু গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, জিপসি ও জারবেরার বাগানও। সারা বছরই গোলাপ চাষ হয় এ গ্রামে। এখানে আবাদ হয় মিরান্ডা প্রজাতির লাল গোলাপের। চাষিরাও ফুলের পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকেন সারা বছর। আমাদের মার্কেট আছে, মার্কেটে বিক্রি করবো। ওখানে পাইকার আছে, পাইকার নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ঢাকা নিয়ে যায়। গত বছর তো করোনা ছিল না, এর লেগা বিক্রি হয়েছে কম, ফুল বিক্রি হয়েছে কম, চাহিদা কম ছিল, এখন চাহিদা বেশি আর কি। হ্যাঁ, গত বছর থেকে এই বছর ফুলের পরিমাণ একটু কম, কিন্তু প্রচুর দাম অনেক বেশি, কাস্টমার অনেক। তবে বিশেষ দিনগুলোতে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। সঙ্গে সঙ্গে বাড়ে ফুলের মূল্যও। প্রতিটি গোলাপ বিক্রি হচ্ছে 7 টাকায়। এবারের বিজয় দিবসকে কেন্দ্র করে অন্তত 1 কোটি টাকার গোলাপ বিক্রির আশা এখানকার চাষিদের। আমি আশা করতেছি আমি প্রায় 40 থেকে 60 হাজার টাকার মতো বিক্রি করবো আমি নিচে। তো এবছরের লোকের চাহিদা একটু ভালো। মোটামুটি এতদিন বাজার ছিল না, আজকে কালকে 2 দিন ধরে মোটামুটি বাজার মানে একটু উঠতির দিকে। তবে যদি বাজার একটু ওঠে তাহলে আমাদের একটু মানে লাভবান হব। এ গ্রামের গোলাপ বাগান দেখতে আসেন অনেকেই। যারাই ঘুরতে আসেন তারাই কিনে নিয়ে যান গোলাপসহ বিভিন্ন ফুল। সাভার উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এবছর বিরুলিয়ার গ্রামগুলোতে 200 হেক্টর জমিতে গোলাপের চাষ হয়েছে। আর চাষে জড়িত আছেন প্রায় 1,500 কৃষক। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। আজও অরক্ষিত রাজশাহীর বেশিরভাগ বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অন্তঃসত্ত্বাদের করোনা হলে সন্তানের ঝুঁকি বাড়ে 26 গুণ। টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মানার তাগিদ। স্বাধীনতার 50 বছরে দেশের যোগাযোগ অবকাঠামো নির্মাণে এসেছে বিস্ময়কর সাফল্য। বছর 20 আগে মাঝারি প্রকল্পগুলোতেও প্রধান প্রকৌশলী থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় লাগত বিদেশিদের। তবে এখন নিজস্ব অর্থায়ন, ব্যবস্থাপনা ও দক্ষতায় নির্মাণ হচ্ছে মেগা প্রকল্প। আর এর বড় উদাহরণ পদ্মা সেতু। এই সেতু নির্মাণের মধ্য দিয়ে দেশীয় প্রকৌশলীদের যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে তা বাংলাদেশকে বহুদূর নিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। যমুনা নদীর উপর 1998 সালে উন্মুক্ত হয় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু সেতু। এই নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ার আর পরামর্শক ছিল যুক্তরাজ্যের। প্রধান প্রকৌশলী সহ গুরুত্বপূর্ণ সব পদেই বিদেশিরা। শুধু বঙ্গবন্ধু সেতু নয়, 20 থেকে 25 বছর আগে মাঝারি কোনো প্রকল্পেও তাদের উপস্থিতি ছিল অনিবার্য। তবে আজ সময় বদলেছে। এখন দেশ গঠনে বড় ভূমিকায় থাকছেন এদেশেরই মেধাবীরা। স্বাধীনতার 50 বছরে এর অনন্য উদাহরণ পদ্মা সেতু। আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি, সেই যোগ্যতা যে এবং কর্মক্ষমতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। বঙ্গবন্ধু কন্যার সাহসী পদক্ষেপেই শুরু হয়েছিল কাজ। ঠিকাদার হিসেবে একটি চীনা প্রতিষ্ঠান থাকলেও সার্বিক নীতি সিদ্ধান্ত থেকে এর বাস্তবায়ন পর্যন্ত আছেন দেশের প্রকৌশলীরা। আমাজনের পর সবচেয়ে খরস্রোতা নদী পদ্মার বুকে সেতু নির্মাণের চ্যালেঞ্জ নিয়ে তা এখন চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ওয়াটার ভ্যালোসিটি 4 মিটারের উপরে পার সেকেন্ড স্রোতের গতি, এটা অনেকে বিশ্বাসই করবে না। মাটির স্তর আমরা 150 মিটার পর্যন্ত গেছি, কোনো মানে হার্ড লেয়ার নাই। যমুনা ব্রিজে 80 মিটার পরে হার্ড লেয়ার পাওয়ার কাছে ওখানে পাইল ছেড়ে দিছি। সারা পৃথিবীতেই 20, 30, 40 মিটার গেলেই হার্ড লেয়ার পাওয়া যায়, সেখানে ছেড়ে দেয় ইজি।
ফাউন্ডেশনটা ইজি, এখানে ফাউন্ডেশনটা ইজি ছিল না। 2015-এর 12 ডিসেম্বর নির্মাণ কাজ উদ্বোধন, এর 2 বছরের মাথায় বসে প্রথম স্প্যান, আর শেষটি বসেছে গত বছরের 10 ডিসেম্বর। এখন সেতুর পুরো 6.15 কিলোমিটারই দৃশ্যমান, বাকি শুধু এক্সপানশন জয়েন্ট, প্যারাপেট ওয়াল, লাইটিং, পিচ ঢালাইয়ের মতো কাজ। এই মেগা প্রকল্প নির্মাণে দক্ষতা ও আত্মবিশ্বাস বেড়েছে দেশের প্রকৌশলীদের। আমাদের সরকার, আমাদের প্রজেক্ট যারা অফিসিয়াল, আমাদের প্যানেল অফ এক্সপার্ট সব মিলে কিন্তু আমরা আগে নিয়ে গেছি। এখানে কোনো আমেরিকান বা অন্য কোনো মানে ডোনার এজেন্সির, ওয়ার্ল্ড ব্যাংক বা জাইকা কারোই কিন্তু এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না। এটাই আমাদের ক্যাপাবিলিটি বাড়াই দিছে। এটাই যেহেতু বড় প্রজেক্ট এবং টেকনিক্যালি ভেরি হাইলি রিস্কি কাজ, এটাই আমাদেরকে, এবং এখন যেটা হচ্ছে আমাদের মধ্যে কনফিডেন্স বাড়ছে যে পদ্মা সেতু করতে পারলে অন্যগুলো আমরা পারবো না। 2009 সালে করা এডিবি ও জাইকার সমীক্ষায় দেখা যাচ্ছে বছরে এই সেতুর ইকোনমিক রেট অফ রিটার্ন দাঁড়াবে 18 থেকে 22%। অর্থনীতির দ্বিতীয় লাইফলাইন হবে ঢাকা থেকে পায়রা ও মংলা পর্যন্ত হওয়া ইকোনমিক করিডোর। আগামী জুনেই এই পদ্মা সেতু খুলে দিতে চায় সরকার। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীর বেশিরভাগ বধ্যভূমি আজও অরক্ষিত। এতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদান অজানা থেকে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে। বধ্যভূমিগুলো সংরক্ষণে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়ন না হয় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। 71-এর 26শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন 17 পুলিশ সদস্য। গত বছরের 3 ফেব্রুয়ারি পুলিশ লাইনের ভেতরে সেই স্থানে গণকবর সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর আর কাজ হয়নি কিছুই। স্বাধীনতার 50 বছর পরে আজকে যে অবস্থা আমি দেখছি, একজন মুক্তিযোদ্ধা হিসেবে অবশ্যই এটা আমার কাছে কাম্য নয়। আমাদের প্রজন্মরা এটা চিন্তা করতে পারবে না যে আমাদের দেশে যে আপনার যুদ্ধ হয়েছে বা স্বাধীনতা সংগ্রাম হয়েছে। এদিকে নগরীর পদ্মা তীরের বাবলাবন বধ্যভূমিতে 2020 সালের 14 ডিসেম্বর নির্মিত হয় একটি স্মৃতিস্তম্ভ, কিন্তু সেখানে মুক্তিযুদ্ধে বীর শহীদদের নাম না থাকায় অনেক তথ্য অজানা থেকে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে। আমরা যারা বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যতে যারা প্রজন্ম আসবে, তাদের তো জানা উচিত যে এখানে কারা শহীদ হয়েছিল, এখানে কারা সমাহিত আছে। বধ্যভূমিগুলো যখন অরক্ষিত অবস্থায় আছে, আমরা নোয়িংলি অথবা আননোয়িংলি বিভিন্নভাবে এগুলোকে অসম্মান করে ফেলছি। এখন অনেকে হয়তো জানেই না এটা বধ্যভূমি। জেলা প্রশাসক জানিয়েছেন বধ্যভূমিগুলোর সংরক্ষণে উদ্যোগ নেওয়া হলেও দখলদাররা মামলা করায় তৈরি হয়েছে জটিলতা। মুক্তিযুদ্ধের স্মৃতি এটাকে ধরে রাখার জন্য এবং সংরক্ষণের জন্য আমাদের যেখানে যেখানে আমাদের এরকম গণকবরের সন্ধান বা বধ্যভূমির সন্ধান আমরা পাবো, এগুলি আমরা আমাদের এই প্রকল্পের অধীনে এনে এটাকে আমরা সংরক্ষণের চেষ্টা করব। দেশের বড় বধ্যভূমিগুলোর অন্যতম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলের পূর্ব পাশের স্থানটি সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ। অন্যগুলো দ্রুত সংরক্ষণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা দক্ষিণ সিটিতে টোলের নামে অন্তত 25টি স্পটে নীরব চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চালকদের দাবি, দৈনিক মজুরি বা কমিশনের বিনিময়ে প্রতি স্পটে টাকা তুলছে 4 থেকে 5 জন। সিটি কর্পোরেশন বলছে নির্দিষ্ট এলাকা ও পরিবহন ছাড়া টাকা আদায়ের নিয়ম নেই। নির্দিষ্ট এলাকার বাইরে টাকা আদায়ের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিকশা, ভ্যান, পিকআপ কিংবা কাভার্ড ভ্যান দেখলেই গতিরোধ ধরিয়ে দেয়া হচ্ছে স্লিপ, যেখানে লেখা সিটি কর্পোরেশনের টোল। আদায়ের পরিমাণ 20 থেকে 60 টাকা পর্যন্ত। রাজধানীর গুলিস্তানের দৃশ্য এটি। ক্যামেরা দেখে মুহূর্তেই সটকে পড়লেন চাঁদা আদায়কারীরা। তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই চালকদের। সিটি কর্পোরেশনের টাকা দাও, একটা কাগজ দেওয়া দেয় না, দিলে যে সামনে দাঁড়াই থাকে ড্রাইভার দেয় না, যে এখানে চেক করে আবার সামনে আর এখানে চেক করবে এটা করছেন কিনা, এটা না হলে তো আটকে দিবে। অভিযানে গিয়ে গোয়েন্দা পুলিশের গাড়িও পড়ে চাঁদাবাজির কবলে। পরে ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করে ডিবি। যারা বৈধতার সীমাকে অতিক্রম করে অন্য জায়গায় যে সিটি কর্পোরেশনের নাম বিক্রি করে এই জাতীয় চাঁদাবাজি করতে যাচ্ছিল, এরা অবশ্য অকপটে আমাদের কাছে স্বীকার করেছে। এখানে পুরুষরাও আছে, মহিলারাও আছে। আমরা সব কটাকে গ্রেফতার করে এমন শিক্ষা দিতে যাব যেন ওই চাঁদাবাজিটা আর না করে। দক্ষিণ সিটি বলছে বাস টার্মিনাল ফি ও কুলি মজুরির জন্য নির্দিষ্ট ইজারাদার ছাড়া অন্য কারো টাকা তোলার নিয়ম নেই। ইজারাদার কর্তৃক রসিদ ছাপাতে হবে। যদি আমাদের সিটি কর্পোরেশন ছাপাই থাকে এরা, তাহলে
এর দায়িত্ব তাদের নিতে হবে। আমরা পুলিশে এটার জন্য অ্যাকশন নেওয়ার জন্য একাধিকবার চিঠিও দিয়েছি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই শিক্ষার্থীর স্বামী শাওন ইফতেখার আবেদিনকে আটক করেছে পুলিশ। মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শাওন এবং তার বাবা মার বিরুদ্ধে হত্যা মামলা করেছে মেঘলার পরিবার। মাত্র 6 মাস আগে কানাডা প্রবাসী ইফতেখারের সাথে বিয়ে হয় ইলমার। পরিবারের অভিযোগ, নৃত্যকলায় পড়তে না দেওয়া সহ নানান কারণে ইলমাকে নির্যাতন করা হয়েছে। এমনকি পরিবারের সাথেও যোগাযোগ করতে দেওয়া হয়নি। দুনিয়াতে বিচার চাই, আল্লাহর কাছে বিচার চাই, সবার কাছে বিচার চাই, বিচার বিচার বিচার। মঙ্গলবার দুপুরে মেয়ের অসুস্থতার খবর পেয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে যান ইলমার পরিবার। সেই সময় হাসপাতালে ছিলেন ইলমার স্বামী ইফতেখার। চিকিৎসকরা জানান, মৃত্যুর পর ইলমাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘরে আটকে রেখে হিজাব পড়াইছে এবং আরও অত্যাচার করছে, হ্যাঁ বহুত অত্যাচার করছে। তারপরে আমরা মেয়েকে নেওয়ার জন্য চেষ্টা করছি। বলে আপনার মেয়ে ঘুমায় আছে, দেখি ও কি হয়েছে, আর আমি একটু দেখি ঘুমের ওষুধ খাইছে নাকি। আমি তুমি দেখো ঘুমের ওষুধ খাইছে নাকি। এখন দেখি হসপিটালে শেষে মারা গেছে, সারা শরীরে তার মায়ের দাগ, আগে নির্যাতন করছে। পরে ইউনাইটেড হাসপাতাল থেকে ইফতেখারকে আটক করে পুলিশ। আর ইলমার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মরদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ব্রড ডেড অবস্থায় তার হাজব্যান্ড, যে মারা গেছে তার হাজব্যান্ড ইফতেখার, সে তাকে নিয়ে আসছে এবং তার গলা সহ শরীরের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন চিহ্ন দেখেছি। তো যে মেয়েটা মারা গেছে তার ফ্যামিলি মেম্বারও আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন ইলমা। তার পরিবারের দাবি, 11 ডিসেম্বর কানাডা থেকে ফিরে নানা অজুহাতে ইলমাকে নির্যাতন চালায় ইফতেখার। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তঃসত্ত্বা নারী করোনা আক্রান্ত হলে তৈরি হয় মারাত্মক সংকট। নিপসমের গবেষণায় দেখা গেছে, মায়ের 8 গুণ আর সন্তানের জটিলতা হয় 26 গুণ বেশি। পরিস্থিতি এড়াতে গর্ভবতীদের দ্রুত টিকা নেওয়া, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সম্ভব হলে করোনাকালে গর্ভধারণ না করার পরামর্শ দিয়েছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। অন্তঃসত্ত্বা নারীদের উপর করোনার প্রভাব নিয়ে গবেষণা করেছে নিপসম। এতে রাজধানীর 5টি হাসপাতালে ভর্তি 890 নারীর তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের 54 ভাগ স্বাভাবিক সন্তান প্রসব করেছেন, আর 46 ভাগের ক্ষেত্রে দেখা গেছে নানা জটিলতা। সবচেয়ে বেশি প্রায় 79 ভাগের অপরিণত সন্তান জন্ম হয়েছে। মৃত সন্তান জন্ম দিয়েছেন 15 ভাগ। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন প্রায় 30 ভাগ অন্তঃসত্ত্বা নারী। কোভিড-19 প্রেগন্যান্ট উইমেনের চেয়ে কোভিড পজিটিভ প্রেগন্যান্ট উইমেনের ঝুঁকি বেশি ওই বিরূপ ফলাফলের ক্ষেত্রে। কতটুকু বেশি? প্রায় 8.63 ভাগ বেশি। 2 গুণনা 3 গুণনা 4 গুণনা 8.63 ভাগ বেশি। মায়ের যদি অক্সিজেন স্যাচুরেশন যদি 94 এর নিচে চলে আসে, তখন থেকেই কিন্তু বাচ্চার কিন্তু অক্সিজেনটা ঘাটতি হতে থাকে। বাচ্চার শরীরে যদি মায়ের থেকে তো বাচ্চার কাছে যায়, শরীরে যদি অক্সিজেন ঘাটতি একটু বেশি হয়, তাহলে দেখা যায় বাচ্চাটি পেটের মধ্যে মরে যায়। করোনাকালে অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসায় আলাদা কোনো হাসপাতাল ছিল না। চিকিৎসা পেতেও পড়তে হয়েছে নানা জটিলতায়। ওমিক্রনের বিষয়ে সতর্ক করে করোনাকালে গর্ভধারণ না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খুব প্রয়োজন না হলে আমরা বলি যে আসলে গর্ভধারণ না করতে, আমাদের কমিয়ে আনতে, এবং আমরা মনে করি যে যদি হয় আমরা ইমিডিয়েটলি প্রত্যেকে যেটা ভ্যাকসিনেটেড হয়। গবেষণায় দেখা গেছে, করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের 91 ভাগের লক্ষণ উপসর্গ ছিল। নানা জটিলতা থাকায় 83 ভাগের ক্ষেত্রেই সিজার করতে হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুরস্কের রাজধানী আঙ্কারার সবচেয়ে বড় পার্কটির নাম বঙ্গবন্ধু পার্ক। এর চারপাশে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নাম ফলকে রয়েছে বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী ও মুক্তিযুদ্ধে জাতির জনকের অবদান। উদ্যোক্তারা বলছেন, এর মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে তুরস্কের নাগরিক ও সেখানকার পর্যটকরা। নির্মাণ কাজ শেষে খুলে দেওয়া হলো মাঠ। আনন্দে আত্মহারা শিশু কিশোররা, কেউ ফুটবল, কেউ মেতেছে ভলিবল খেলায়।
দিনটি তুরস্কের কেসিওরানের বাসিন্দাদের জন্য যেমনি আনন্দের, তেমনি বাংলাদেশিদের জন্যও। কারণ আনকারার সবচেয়ে বড় পার্কটি এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। তুরস্কের নতুন প্রজন্ম বেড়ে উঠবে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে। আমি জানতে পারলাম বঙ্গবন্ধুর নামে পার্ক হয়েছে। পার্কে এসে আমি তার জীবনী সম্পর্কে পড়েছি। আমাদের একটি খেলার মাঠ হয়েছে, আমরা খুব খুশি। এখানে এসেই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পেরেছি। পার্কটিতে রয়েছে ফুটবল, ভলিবল, টেনিস ও বাস্কেটবল খেলার জোন, রয়েছে কিডস জোন আর বড়দের হাঁটার জায়গা। ক্যাসিওরানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এমন একজন নেতার নামে পার্ক করতে পেরে আমরা খুবই খুশি। আঙ্কারার মিউনিসিপ্যালিটি খুব যত্ন করে পার্কটি রক্ষণাবেক্ষণ করবে। আমি মনে করি এর মধ্যে দিয়ে তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্ব আরো দৃঢ় হবে। বঙ্গবন্ধুর নামে এমন স্থাপনা তৈরি করতে আরও অনেক দেশের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। পার্কে যখন আসবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর পুরো হিস্ট্রিটা কিন্তু দেওয়া আছে, ইতিহাসটা দেওয়া আছে। এবং এই পার্কে শুধু যে টার্কির লোকজন আসবে তা কিন্তু না, এখানে বিশ্বের দরবার থেকে অনেকেই আসে এবং তারা যখন আসবে তারাও কিন্তু একবার না হলেও দাঁড়িয়ে কিন্তু তারা এটা পড়বে। আনকারার 10 বিঘা জমির উপর গড়ে উঠেছে বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্ক। এই পার্ক শুধু এখানকার সাধারণ মানুষ নয়, ব্যবহার করবেন পর্যটকরাও। যখন আসবেন তখন জানতে পারবেন বঙ্গবন্ধু সম্পর্কে, জানতে পারবেন বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আনকারা, তুরস্ক। দেশজুড়ে বাড়ছে কুয়াশা ও শীতের তীব্রতা। প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। এতে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, দুস্থ ও ছিন্নমূল মানুষেরা। শীতের তীব্রতা আরও বাড়বে বলছে আবহাওয়া অফিস। সপ্তাহ জুড়েই পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে প্রতিদিন সকাল 7টার পরই রোদ উঠে যাওয়ায় দিনের শীতের তীব্রতা কম থাকে। খুবই শীতের জন্য আমরা থাকতে পারতাছি না, খুবই কষ্ট হয়। আমাদের এলাকারে মনে করেন কম্বল পাই না, কিছু পাই না, গরিব এলাকার। ঠান্ডা খুব, হাত পা কুকুরা নাকি নিয়ে যাওয়া আছে, খুবই ঠান্ডা বাবা। মৌলভীবাজারে কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। নেতিবাচক প্রভাব পড়েছে হাওর এলাকার চাষাবাদে। শীত বেশি থাকায় দেরি করে বোরো চাষাবাদ শুরু করছেন কৃষকরা। এদিকে শীত নিবারণে তেমন কোনো প্রস্তুতি নেই স্বল্প আয়ের মানুষের। কম বেশ ঠান্ডা আছে, এখন তো পরে বাড়বো শীত। এখন গরিব মানুষ, এখন তো মানুষের সব সমান নাই। ঠান্ডাটা বেশি হয় এই 2 দিন ধরে, আগে একটু কমে আছে, কুয়াশাটাও এখন 2 দিন ধরে বাড়ছে। চলতি মাসে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা কমা শুরু করেছে স্বাভাবিকভাবে। তাপমাত্রা বৃষ্টির পরে 14, 15, 16 ভিতরেই ওঠানামা করছে। এরপরে তাপমাত্রা আরও কমবে বলে আমরা আশা করছি। উত্তরের হিমেল বাতাসে শীত বেড়েছে মেহেরপুরেও। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া তাপমাত্রা কমায় বেড়েছে শীতবস্ত্রের বেচাকেনাও। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মোট দেশজ উৎপাদন জিডিপির 36% আয়করের আওতামুক্ত। এতে বছরের রাজস্ব আদায় কম হচ্ছে জিডিপির 2.28%। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। 14টি খাত বিশ্লেষণ করে এনবিআর বলছে, কর ছাড়ের অপব্যবহারের কারণে শিক্ষা ও কৃষি ছাড়া অন্য খাতে তেমন সুফল মিলছে না। রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে এবং আমদানি নির্ভরতা কমিয়ে আনতে বিভিন্ন খাতে আয়করে ছাড় দিচ্ছে সরকার, যার বড় প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। জিডিপিতে সবচেয়ে বেশি অবদান উৎপাদনমুখী শিল্পের, যা প্রায় 24%। এনবিআর এর হিসাবে উৎপাদনমুখী শিল্পের ক্ষুদ্র উদ্যোগগুলোর 90% আয়ই করের আওতামুক্ত, আর বড় ও মাঝারি উদ্যোগগুলোর আয়ের 44% কর ছাড় দেয়া হচ্ছে। এনবিআর এর হিসেবে সবচেয়ে বেশি ছাড় পাচ্ছে মৎস্য, শিক্ষা, গ্যাস, বিদ্যুৎ, পরিবহন ও কৃষিখাত। সব মিলিয়ে জিডিপির 36% আয়কর মুক্ত। ফলে গত 5 বছরে গড়ে কর আদায় কম হয়েছে 57,000 কোটি টাকা করে। ব্যবসায়ী নেতারা বলছেন, উন্নত দেশের লক্ষ্য পূরণে বেসরকারি বিনিয়োগ ও রপ্তানি আরও বাড়াতে হবে। এজন্য নতুন নতুন খাতকে নীতি সুবিধা দেয়া দরকার। চ্যালেঞ্জ যে আমাদের সামনে আছে, চ্যালেঞ্জের জন্য তো আপনি কিছু কিছু সেক্টরকে আগায় নিয়ে আসতে হবে। আপনি একটা বেনিফিট দিচ্ছেন, একটা অবস্থানের কারণে আজকে ইকোনমির আমাদের এক্সপোর্টের 86% আমরা গার্মেন্টস থেকে পাচ্ছি।
তা আপনার শুধু একটাকে দিয়ে কি আপনি হবে, আরও তো অনেকগুলি সেক্টরকে আপনি নিয়ে আসতে পারবেন। তো পটেনশিয়াল যেসব সেক্টরগুলি আছে যাদেরকে আপনি একটু হেল্প করলে আগায় যেতে পারে তাদেরকে নিয়ে আসতে হবে। তবে কর ছাড়ের সুফল কাঙ্ক্ষিত মাত্রায় নয় বলছে এনবিআর। প্রতিবেদন বলছে শুধু শিক্ষা ও কৃষিতে দেয়া ছাড় সঠিকভাবে ব্যবহার হচ্ছে। অন্য খাতের ছাড় নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। বিদ্যুৎ উৎপাদন, অর্থনৈতিক অঞ্চল, আইটি খাতে ছাড় প্রাসঙ্গিক নয় উল্লেখ করে এনবিআর বলছে ছাড় দিলেও এসব খাতের উৎপাদন খরচ বেশি। দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমরা যা ছাড় দিচ্ছি সেটার হিসাব স্পষ্টভাবে করা এবং এটা প্রকাশ্যভাবে করা। দ্বিতীয় হলো যে অবশ্যই যে কর ছাড়গুলো আমরা দিচ্ছি সেই কর ছাড়গুলো দেওয়ার ক্ষেত্রে একটা সময় বেঁধে দেওয়া, আমরা কতদিনের জন্য কর ছাড় দিচ্ছি, কারণ সারা জীবনের জন্য সবাইকে সুবিধা দেওয়া যায় না। তো সেই বিষয়গুলো এখন আলোচনার সময় এসেছে। মৎস্য এবং অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় দেয়া কর ছাড় পুনর্মূল্যায়নের পরামর্শ এসেছে এনবিআর-এর প্রতিবেদনে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য কোনো খাতে ছাড় না দেওয়ারও সুপারিশ করা হয়েছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও মুক্তিযুদ্ধের ছবির সত্ত্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, রাষ্ট্রই সব ছবির মালিক বলে রায় দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ এই রায় দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে 39টি বই কেনার অনুমতি দেওয়া হয় 2019 সালে। জার্নি মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা ও বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে 3053 দিন নামে দুটি বই কেনা হয়। দুটি বইয়ে সত্য ব্যবহারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ নিয়ে গত বছর বিচারিক অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। সে রিটে রুলও দেয় হাইকোর্ট। দুপুরে দেয়া হয় রায়। রায়ে বলা হয়, বঙ্গবন্ধুর ছবির সত্ত্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করতে পারবে না। বঙ্গবন্ধুর ছবির সত্ত্ব থাকবে জনগণের ও রাষ্ট্রের। ইন্ডিভিজুয়াল কোম্পানি বা কোনো অর্গানাইজেশন কোনো সত্ত্ব বা কপিরাইট করতে পারবে না। বঙ্গবন্ধুর ছবির সকল সত্ত্ব থাকবে হচ্ছে জনগণের কাছে, রাষ্ট্রের কাছে, এবং এখানে কেউ সেটাকে ব্যবহার করে নিজের কপিরাইট বলে দাবি করতে পারবে না। বই দুইটিতে ব্যবহৃত ছবিতে কৃতজ্ঞতা উল্লেখ করতেও বলা হয়েছে। বইয়ের যে কপিরাইট, বইগুলো এডিটেড হয়েছে, বইয়ের কপিরাইটটা আমাদের থাকবে, এটাই হলো আদালতের অবজারভেশন। ডেফিনেটলি এই ছবিগুলি দিয়ে যখন বই এডিটেড হবে, বইয়ের কপিরাইট ওই ব্যক্তির থাকবে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে বই দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেন্ডার না ডেকে প্রায় 3 কোটি টাকার 8টি প্রকল্পের কাজ শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন। এতে কিছুটা নিয়ম ভঙ্গ হলেও জনদুর্ভোগ এড়াতে এমন কাজ করা হয়েছে বলে দাবি সিটি মেয়রের। আর নগরবাসী বলছে, কাজগুলো সম্পূর্ণ হলে নাগরিক সুবিধা বাড়বে। রংপুর নগরীর চিকলি পার্ক দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ, ভাঙাচোরা রাস্তা আর সীমানা প্রাচীর না থাকার কারণে ছিল জনদুর্ভোগ। পরে 3 নভেম্বর পার্ক সংস্কারের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। শুধু চিকলি পার্ক সংস্কার নয়, নগরীর রাধাবল্লভ এলাকায় কর্পোরেশনের ল্যাবরেটরি অফিস সংস্কার, পানি সরবরাহ অফিসের ভবন সংস্কার সহ 8টি প্রকল্পের কাজ শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 3 কোটি টাকা। তবে প্রকল্পের কাজ শুরুর আগে কোনো টেন্ডার আহ্বান করেনি সিটি কর্পোরেশন, ফলে অমান্য করা হয়েছে পিপিআর বিধিমালা। যদিও মেয়রের দাবি, জনদুর্ভোগের কথা বিবেচনা করে টেন্ডার ছাড়াই কাজ শুরু করেছেন তিনি। মেয়রের জনস্বার্থে যে কোনো মুহূর্তে কোনো এমার্জেন্সি ওয়ার্ক মেয়র নিজে এখতিয়ার আছে কাজ করার জন্য এখতিয়ার রাখে। যদি এখন মনে করেন একটা বন্যা হলো, একটা বর্ষা হলো, রাস্তাটা ভেঙে গেল, রাস্তাটা আমার দ্রুত মেরামত করতে হবে, টেন্ডার প্রক্রিয়া পরে। প্রকল্পগুলো শেষ হলে জনদুর্ভোগ কমার পাশাপাশি নাগরিক সুবিধা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। অনেক কাদা ছিল, রোড ভালো ছিল না, এখন ঘুরতে আসি, এখন অনেক সুন্দর, আর বসারও সুন্দর সুন্দর চেয়ার করছে। উন্নয়নমূলক কাজ হচ্ছে, এখানে সব নর্দমা ছিল, এই যে এদিকে মনে করেন একবার নর্দমা মানুষ চলার মতো পরিবেশ ছিল না, এখানে মনে করেন এই যে বালু ভরে যে রাস্তায় যা হচ্ছে, এখানে কাজ চলতেছে। 3 নভেম্বর কাজ শুরু হলেও বিষয়টি জানাজানি হয় 8 নভেম্বর। সমালোচনার মুখে পড়ে 13 নভেম্বর টেন্ডার আহ্বান করে রংপুর সিটি কর্পোরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জনবল চিকিৎসক সংকটের কারণে গাইবান্ধায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রোগী ভর্তি হচ্ছে কম। অনেক সময় খালি থাকছে শয্যাগুলো। মা ও শিশুদের চিকিৎসা সেবার অন্যতম এই প্রতিষ্ঠানটিতে প্রায় 1.5 বছর ধরে এমও ক্লিনিক পদটি শূন্য থাকায় দিন দিন কমছে রোগী ভর্তির সংখ্যা।
স্বল্প ব্যয়ের কারণে সদর উপজেলার বেশিরভাগ প্রসূতি মায়েরা চিকিৎসা নেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। প্রতি বছর অন্তত 4000 নরমাল ও সিজারিয়ান ডেলিভারি হতো এই ক্লিনিকে। এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও দীর্ঘদিন ধরে শূন্য এমো ক্লিনিক পদটি। এতে বিপাকে পড়েছেন গ্রাম অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মানুষ। বাধ্য হয়েই ব্যয়বহুল বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে তাদের। শুধু জনবল সংকট নয়, ক্লিনিকে দায়িত্বরতদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ রয়েছে স্বজনদের। সিচারের গরিব মানুষগুলো সিচারের ফ্রি করে দিয়েছিল, তাই এখন নেই, এখন আর কোনো রকম সিচার চলে না। আজকে 6-7 দিনের কোনো ওষুধ নেই। স্টোর কিপার আজকে ছুটিতে থাকে, কালকে ছুটিতে থাকে। চিকিৎসক সংকট সহ অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। 1 বছরের ইউসি করার ডাক্তারের কিছুটা স্বল্পতা রয়েছে বলে আসলে এই মুহূর্তে আমরা পাচ্ছি না, তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত। আশা করি যে শীঘ্রই আমরা একজন এমো ক্লিনিক এখানে পদায়ন পাবো। সিজারিয়ান সেকশনটি বন্ধ আছে, কিন্তু নর্মাল ডেলিভারিগুলো চলছে। প্রসূতি মায়েদের সুচিকিৎসার জন্য 11 বার শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার পেয়েছে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে পৌঁছানোর পর সাভার জাতীয় স্মৃতিসৌধে বেলা 11টায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, আমরা যেমনটি জানতে পারছিলাম যে 10:30টায় তিনি ঢাকায় পৌঁছাবেন ভারতের রাষ্ট্রপতি, 11টায় সেখানে যাবেন। তো তার আগে সেখানে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 10:30টায় বাংলাদেশে পৌঁছানোর পর এখানে আসবেন 11টা 25 এবং 11টা 25 এসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন, সাভার জাতীয় স্মৃতিসৌধে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের রাষ্ট্রপতি এবং এখানে একটি গাছের চারা তিনি রোপণ করবেন। তার মূলত এখানে খুব কম কর্মসূচি এবং এখান থেকে তিনি 12টার আগেই আবার প্রস্থান করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি বিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বিভিন্ন সংস্থার সদস্যদের আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন প্রবেশ করছেন। অনেকেই আবার এখানে রাষ্ট্রপতি যখন শ্রদ্ধা জানাবেন তখন গার্ড অব অনার দেওয়া হবে। 3 বাহিনীর সুসজ্জিত দলকে আমরা দেখেছি তাদেরকে ভিতরে প্রবেশ করতে এবং এখনও দেখতে পাচ্ছি যে অনেকেই ভিতরে যাবার জন্য প্রস্তুত হয়ে আছেন। যারা প্রবেশ করছেন ভিতরে প্রত্যেককেই নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন কিছুক্ষণ পরে আমরাও ভেতরে প্রবেশ করব। আমরা দেখতে পেয়েছি যে যেমন বাংলাদেশের গণমাধ্যমের কর্মীরা রয়েছেন, ভারতের গণমাধ্যমের কর্মী কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি। এখানে তারা এসেছেন ভারতীয় দূতাবাসের মাধ্যমে। ভারতের রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের এই সফরকে অত্যন্ত সম্মানজনক মনে করছেন বাংলাদেশের কূটনীতিবিদরা। তারা বলছেন যে দুই দেশের বন্ধুত্বের 50 বছর যখন পূর্ণ হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই ক্ষণে ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশে আসা এটি একটি সম্মানজনক অবস্থান বাংলাদেশকে দেয় এবং দুই দেশের বন্ধুত্বের সম্পর্কের দৃঢ়তা প্রমাণ করে। এবছরের মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং 16ই ডিসেম্বর আসছেন ভারতের রাষ্ট্রপতি। প্রতিবেশী দেশের এবং প্রতিবেশী একটি বড় দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির একই বছরে বাংলাদেশ সফর এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিবিদরা এবং তারা বলছেন যে এটি দুদেশের সম্পর্কের মধ্যে এই সফরে তেমন আনুষ্ঠানিক কোনো বিষয় নিয়ে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হলেও দুদেশের মধ্যে যে অমীমাংসিত বিষয়গুলি রয়েছে সেসব নিয়ে আলোচনা হবে এবং যে আলোচনার কারণে সেটি ভবিষ্যতে যে কোনো সংকট সমাধানের পথকে প্রশস্ত করবে বলে কূটনীতিকরা মনে করছেন। এবং ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের এই 3 দিনের সফরে তিনি আজকে আসছেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হেলিকপ্টার যোগে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছবেন এবং এখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। রাষ্ট্রপতি যখন শ্রদ্ধা জানাবেন তখন 3 বাহিনীর সুসজ্জিত দল গার্ড অব অনার দেবে এবং এখান থেকে তিনি চলে যাবেন ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে, যেটি বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে এখন সবার কাছে পরিচিত এবং সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে যেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপর বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখবেন ভারতের রাষ্ট্রপতি এবং আজকে বিকেল
3টার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সোনারগাঁয়ে, এবং সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করার পর আমাদের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গেও তার বৈঠক রয়েছে, এবং প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আজ আবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির নৈশভোজের আমন্ত্রণে সেখানে যাবেন। বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হবে সেখানে, এবং ভারতের রাষ্ট্রপতির সম্মানে দেওয়া নৈশভোজে তিনি অংশগ্রহণ করবেন, এবং সেখানে সাংস্কৃতিক আয়োজনও রয়েছে। সুধী সমাজের বিভিন্ন মানুষকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে সেই অনুষ্ঠানে, এবং আজকে মূলত এই কর্মসূচির মধ্য দিয়ে ভারতের রাষ্ট্রপতির প্রথম দিনের কর্মব্যস্ত সময় যাবে, এবং আগামীকাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 16ই ডিসেম্বর মহান বিজয়ের এই 50 বছরে ভারতের রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে সম্মানিত অতিথি হিসেবে প্যারেড প্রদর্শন করবেন, এবং তিনি প্যারেডের সালাম গ্রহণ করবেন, এবং তারপর সেখান থেকে তিনি চলে যাবেন প্যারেড গ্রাউন্ডে। প্যারেড গ্রাউন্ডের পর জাতীয় সংসদ ভবনেও কিন্তু সুসজ্জিত করে সাজানো হয়েছে, এবং সেখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের মূল আয়োজন, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন এবং ভারতের রাষ্ট্রপতিও থাকবেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। ভারতীয় রাষ্ট্রপতি আসার পরে সার্বিক পরিস্থিতি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বেশিরভাগ দেশে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ডব্লিউএইচওর প্রধান জানান, করোনার আগের ধরনগুলো ওমিক্রনের মতো এত দ্রুত ছড়ায়নি। এদিকে বিশ্বে করোনায় একদিনে 7,271 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 6 লাখেরও বেশি। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 53,36,000। এই পর্যন্ত আক্রান্ত 27,17 লাখেরও বেশি। একদিনে সবচেয়ে বেশি 1,500 মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় সর্বোচ্চ 1,08,000 মানুষ শনাক্ত হয়েছে দেশটিতে। দৈনিক প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে অবস্থান করছে রাশিয়া। দেশটিতে প্রাণ গেছে 1,145 জনের। ওমিক্রন আতঙ্কে 11 দেশের উপর দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। সংক্রমণ বেড়েছে স্পেন ও ইতালিতে। সংক্রমণ ঠেকাতে স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। করোনা তীব্র সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি 90% কমায় অ্যান্টিভাইরাল পিল দাবি ফাইজারের। পাশাপাশি করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর এটি। চূড়ান্ত পর্যবেক্ষণের পর মঙ্গলবার এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার। ফাইজারের মুখে খাওয়ার ওষুধের নাম প্যাক্সলোভিড। কার্যকারিতা যাচাইয়ে ট্রায়াল চালানো হয় 1219 জন রোগীর উপর। গত মাসে প্রকাশ হয় ট্রায়ালের অন্তর্বর্তী ফল। এতে দেখা যায় প্লাসেবো বা ডামি পিল সেবন রোগীর চেয়ে প্যাক্সলোভিড নেওয়া অনেক কম রোগীকে হাসপাতালে যেতে হয়েছে। এই ওষুধের কার্যকারিতার হার ছিল 89%। মঙ্গলবার নতুন ট্রায়ালে আরও 1000 জনের উপর পরীক্ষার ফল প্রকাশ করেছে ফাইজার, যা আগের ফলের চেয়ে 1% বেড়ে দাঁড়িয়েছে 90-এ। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানির দাবি, ফাইজারের ওষুধ খেয়ে কারো মৃত্যু হয়নি, তবে প্লাসেবো নেওয়াদের মধ্যে 12 জনের মৃত্যু হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনের ক্ষেত্রেও এই ওষুধ কার্যকর বলে দাবি ফাইজারের। করোনার লক্ষণের পরপরই প্রতি 12 ঘন্টা অন্তর অ্যান্টিভাইরাল রাইটোনাভিরের সঙ্গে ফাইজারের ওষুধটি নেওয়া হয় 5 দিন পর্যন্ত। অনুমোদন পেলেই এটি প্যাক্সলোভিড হিসেবে বিক্রি হবে। ফাইজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মিকায়েল ডলস্টেন জানান, এতে বিপুল সংখ্যক মানুষের জীবন বাঁচবে ও হাসপাতালে রোগী কমবে। এদিকে 2 ডোজ টিকা ওমিক্রন রোধে 70% কার্যকর বলে দাবি করেছে ফাইজার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সফরে 7 দিনের কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। বন্দি জীবনের 4র্থ দিন জিম ওয়ার্কের সুযোগ পেয়েছে টাইগাররা। এদিকে কিউই ডেরায় কঠিন চ্যালেঞ্জে তরুণদের প্রমাণের সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। নিউজিল্যান্ড সফরে ঘরবন্দি জীবন শেষের দিকে টাইগারদের টিম হোটেলে কোয়ারেন্টিনের মাঝেই জিম করার সুযোগ মিলেছে। ফিটনেস ট্রেনার নিকলির পাঠশালায় দারুণ সিরিয়াস সাদমান শান্তরা। ছন্দে ফেরার তাড়নায় মুশফিকের আপ্রাণ চেষ্টা। তামিম সাকিবের অনুপস্থিতিতে তার দিকেই যে তাকিয়ে বাংলাদেশ।
নিউজিল্যান্ডে পেসারদের নিতে হবে গুরুদায়িত্ব। বডি কন্ডিশনে কিভাবে ফিট থাকতে হবে সে নিয়ে আলাদাভাবে কাজ করেছে পেস ইউনিট। ট্রেনারের পাশে ছিলেন বোলিং কোচ ওটিস গিবসনও। এরই মধ্যে অস্বস্তির খবর, কোয়ারেন্টিনের সময় বেড়েছে অধিনায়ক মুমিনুল সহ 4 ক্রিকেটারের। 7 দিনের বদলে এখন তাদের থাকতে হবে 10 দিনের কোয়ারেন্টিনে। নিউজিল্যান্ডগামী বিমানে ইয়াসির, মিরাজদের পাশে কোভিড পজিটিভ ব্যক্তি থাকায় সময়সীমা বাড়িয়েছে নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয়। নিউজিল্যান্ডে এখন পর্যন্ত কোনো ফরম্যাটে জয় পায়নি টাইগাররা। চলতি বছরে 3টি করে টি20 ও ওয়ানডে খেললেও আসেনি সাফল্য। এবার সাদা পোশাকের লড়াই। খারাপ সময় পেছনে ফেলতে তরুণদের মাঝে সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। নিকটবর্তীতে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি না, এই আমরা টেস্ট সিরিজ হারলাম পাকিস্তানের সাথে। ইয়েস, পাকিস্তান আমাদের থেকে অনেক শক্তিশালী দল, কিন্তু এইভাবে হারাটা তো আমরা চাইনি। চ্যালেঞ্জটা নিতে হবে যে আগামী দিনে যারা খেলোয়াড় টিমে আছে, এবং এই সিরিজটাতে আমরা যদি সিরিজ হেরেও যাই বা লড়াই করেও যদি হারি, আমি মনে করবো সেটাই আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি 1 জানুয়ারি মাউন্ট মঙ্গনুয়ে, পরেরটি 9 জানুয়ারি ক্রাইস্টচার্চে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। সফরে মোট 5টি ম্যাচ খেলবে তারা। আইসিসি সুপার লিগের অংশ হিসেবে থাকছে 3টি ওডিআই, এছাড়াও আছে 2টি টি20। মঙ্গলবার 2023 পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এসিবির এফটিপি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের বিপক্ষে ওডিআই ও টি20 সিরিজ খেলবে আফগানরা। দিনক্ষণ চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতে বিপিএল শেষ হওয়ার পরই হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। 2019 সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল আফগানিস্তান দল। সেই সফরে একটি টেস্ট ও জিম্বাবুয়ে সহ ত্রিদেশীয় সিরিজ খেলেছিল রশিদ মুজিবরা। আগামী 3-4 দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন নারী ক্রিকেটাররা। ওমিক্রনের আক্রান্ত 2 জন হাসপাতালে থাকলেও শারীরিক অবস্থা ভালো। বিশ্বকাপের আগে প্রস্তুতিতে মালয়েশিয়ায় গিয়ে টাইগার্সরা খেলবে 5 জাতি টুর্নামেন্ট। তবে বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ডে আগেভাগে যাওয়া হচ্ছে না নিগার রুমানাতের। জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে বাড়ি ফেরা তারা ছিল, কিন্তু ওখান থেকে বয়ে আনা ওমিক্রন হতাশ করেছে। 2 নারী ক্রিকেটারকে সোমবার রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে উপসর্গ নেই। 2-1 দিনের মধ্যে টেস্টে নেগেটিভ রেজাল্ট এলেই বাড়ি ফিরতে পারবেন তারা, সঙ্গে দলের বাকি সদস্যরাও। সপ্তাহখানেক ছুটি শেষে ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে 4 জানুয়ারি মালয়েশিয়া যাবে টাইগার্সরা। সেখানে 3 সপ্তাহের ক্যাম্প শেষে 5 দলের টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। মালয়েশিয়ায় আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, আমাদের সঙ্গে আবহাওয়া, মাঠ, এনভায়রনমেন্ট অনেক মিলই কিন্তু আছে। তো সেই হিসাবে আমরা এখানে ধরেন মালয়েশিয়া যাওয়ার আগ পর্যন্ত তাদেরকে নিয়ে আমরা বাড়ি থেকে হয়তো তারা 5-7 দিনের মধ্যে আসবে, আসার পরেই আমরা সেই ক্যাম্পটা করব। নিউজিল্যান্ডে বসবে এবারের আসর। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ওখানে আগেভাগে যাওয়ার সুযোগ মিলছে না, তাই প্রথমবার বিশ্বকাপ খেলায় ঘাটতি থেকে যাচ্ছে। তবে কাছাকাছি কন্ডিশনে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে বিসিবি। আমরা চেষ্টা করছি, আমরা আইসিসির সঙ্গে কথা বলছি এবং বোর্ড আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যদি নিউজিল্যান্ডে আমরা করতে নাও পারি, আমরা চেষ্টা করব আশেপাশে কোনো জায়গায় করার, যাতে করে যেটা হলো আমাদের সিমিলার কন্ডিশন এবং আমাদের যে মেয়েরা যেন নিজেদেরকে গুছিয়ে নিতে পারে এবং সেই পরিবেশে মানিয়ে নিতে পারে, সেই কারণেই আমরা সেই কাজটা করব। জিম্বাবুয়েতে দেশীয় কোচে সাফল্য মিলেছে, বিশ্বকাপেও ওদের উপর আস্থা রাখছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এক বর্ষপঞ্জিকায় টি20 জয়ের রেকর্ড 19-এ নিয়ে গেল পাকিস্তান। করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ 9 রানে জিতেছে বাবরের দল। তাতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকেরা। টসে জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। রান আউটের শিকার বাবর আজম, আবারও ব্যর্থ হন ফাখর জামান। রিজওয়ান হায়দার ও ইফতেখার আটকেছেন 30-এর ঘরে। শেষ দিকে সাদাবের ক্যামিওতে 172 রান করে মেনিন গ্রিন। জবাবে ব্র্যান্ডন কিং এর 50-র সঙ্গে অধিনায়ক পুরানের অবদানে আশার সঞ্চার করে উইন্ডিজ। তবে নিয়মিত উইকেট পড়ায় বেড়ে যায় আস্কিং রেট। শেষ ওভারে দরকার ছিল 23 রান, যেখানে 1 ছক্কা ও 4-এ 13 রান তুলেছে ক্যারিবীয়রা। সিরিজের শেষ 20 বৃহস্পতিবার। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিং পরিসংখ্যান সব দিক থেকে অনেক এগিয়ে ভারত, তারপরও প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি দিচ্ছেন কোচ অধিনায়ক। পাসপোর্ট না থাকায় রকিবুলকে পাচ্ছে না স্বাগতিকরা। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3:30টায়।
পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ এক ফিল্ড গোলে লিড এনে দিয়েছিলেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রকিবুল হাসান। বিকেএসপির এই তরুণকে নিয়ে আশাবাদী ছিল ম্যানেজমেন্ট, কিন্তু আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে খেলোয়াড়দের পাসপোর্ট থাকা যে বাধ্যতামূলক তা জানাই ছিল না হকি ফেডারেশনের। দীর্ঘ 40 মাস পর আন্তর্জাতিক ম্যাচের প্রত্যাবর্তনে এমন হযবরল অবস্থা। 1 মাস আগে তড়িঘড়ি করে কোচ নিয়োগ, 10 দিনের প্রস্তুতি আর জাপান পাকিস্তানের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতাই সম্বল। প্রথম পরীক্ষা ভারত, যারা কদিন আগেই টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে। তাদের বিপক্ষে ভালো খেলা মানে লড়াই করে হার, এই বাস্তবতাটা জানেন বাংলাদেশ কোচ ও অধিনায়ক। টেকনিক আমাদের শিখিয়েছে, আমরা যদি ওগুলা 100% ট্রাই করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু বলতে মেবি 2-1, 3-1 এরকম একটা রেজাল্ট আর কি। আমরা যদি বলতে যাই যে তাদের সাথে আমরা জিতবো কিংবা ড্র করবো, আমাদের জন্য অনেক টাফ আর কি। বিশ্বাস করি নিজেদের শতভাগ দিয়ে ছেলেরা লড়াই করবে। ভারত অনেক শক্তিশালী দল, র্যাঙ্কিংয়ে তারা অনেক এগিয়ে। জয়ের আশা করাটা বাস্তবিক নয়, আবার যে কোনো লড়াইয়ে নামলে জয়ের লক্ষ্য নিয়েই নামতে হয়। ভারতের বিপক্ষে কখনোই জয় পায়নি বাংলাদেশ, তবে বয়সভিত্তিক পর্যায়ে দুবার জয়ের সুখস্মৃতি আছে। শেষবার 2016 জুনিয়র এশিয়া কাপে 5-4 গোলের জয়, যেখানে একাই 4 গোল করেছিলেন বর্তমান অধিনায়ক আশরাফুল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের ক্ষত না শুকাতেই আরেকটি হার বার্সেলোনার। ম্যারাডোনা কাপে বোকা জুনিয়র্সের কাছে টাইব্রেকারে 4-2 গোলে হারল স্প্যানিশরা। কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার স্মরণে সৌদি আরবে লড়াইয়ে নামে 2 দল। শুরু থেকে আক্রমণাত্মক ছিল জাভির দল। প্রথমার্ধে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও বিরতির পর ফেরানের গোলে লিড পায় বার্সা। তবে 77 মিনিটেই সমতায় ফেরে বোকা জুনিয়র্স। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাথিউনসনের শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক রসি, আর গিলেম শট লক্ষ্য রাখতে ব্যর্থ হন। এতে প্রথমবারের মতো আয়োজিত ম্যারাডোনা কাপের ট্রফি জেতে আর্জেন্টাইন ক্লাবটি। ইপিএলে লিডস ইউনাইটেডের জালে গোল উৎসব করেছে ম্যান সিটি। ঘরের মাঠে 7-0 গোলের জয় টেবিলে একে উঠল গার্দিওলার শিষ্যরা। ইতিহাদে ম্যাচের 8 মিনিটেই দলকে লিড এনে দেন ফোডেন। মিনিট 5-এর মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিলিশ। স্কোর লাইন 3-0 করে বিরতিতে যান ডি ব্রুইনা। দ্বিতীয়ার্ধে জোড়াপূর্ণ করেন এই বেলজিয়ান। এর আগে মাহরেজের গোলে ব্যবধান দাঁড়ায় 4-0 গোলের। শেষ থেকে স্টোনস এবং ন্যাথানের শট দলকে বড় জয় এনে দেয়। এতে 17 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষস্থান দখল করল সিটিজেনরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ওয়েস্ট হ্যামকে আতিথ্য দেবে আর্সেনাল। ম্যাচ শুরু হবে রাত 2টায়। শেষ ম্যাচের জয় ছন্দে রয়েছে আর্সেনাল। শৃঙ্খলা ভঙ্গের দায়ে অধিনায়কের পদ হারিয়েছেন অবামায়াং। এই ম্যাচেও তাকে দলে রাখার সম্ভাবনা নেই। আক্রমণে ভরসা এমিল স্মিথ ও ওডেগার্ডরা। 16 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে টেবিলে 6 নম্বরে রয়েছে আর্টেটার দল। এমিরেটসে জিতে তালিকা 4-এ জায়গা করতে চায় গানাররা। সমান ম্যাচ খেলে 2 পয়েন্ট এগিয়ে চতুর্থ অবস্থানে ওয়েস্ট হ্যাম। নিজেদের অবস্থান ধরে রাখতে চায় হ্যামাররা। গানারদের বিপক্ষে রেকর্ডে পিছিয়ে থাকলেও জেতার ব্যাপারে আশাবাদী ময়েসের দল। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।